This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী শুভজিৎ। শুভজিৎ, আজ ফুল অ্যান্ড ফাইনালে শুরুতেই যে খবরে চোখ রাখবো আমরা, খুব গুরুত্বপূর্ণ কিছু খবরে অবশ্যই চোখ রাখবো, কিন্তু তার আগে এই মুহূর্তের ব্রেকিং খবর, দলীয় শৃঙ্খলার পাঠ পড়িয়ে কাজল অনুব্রতকে কড়া বার্তা তৃণমূলের। দলীয় শৃঙ্খলার পাঠ পড়িয়ে কাজল অনুব্রতকে কড়া বার্তা তৃণমূলের। কোনো বেফাঁস মন্তব্য নয়, সবকিছু নিয়ে বাইরে মুখ খোলা যাবে না, স্পষ্ট বলে দেওয়া হলো কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে। আপনারা জানেন আজ 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সেই সাংগঠনিক বৈঠকে বীরভূমের কোর কমিটি এসছেন অনুব্রত মণ্ডল, সেই কোর কমিটির অন্যতম সদস্য এসছেন কাজল শেখ। সেই বৈঠকে বীরভূমের কোর কমিটির সঙ্গে বসার আগেই আলাদা করে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বসেন তৃণমূল নেতৃত্ব, ছিলেন ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী। সেখানেই কাজল এবং অনুব্রতকে এই কড়া বার্তা তৃণমূল কংগ্রেসের তরফে। কোনো বেফাঁস মন্তব্য নয়, সবকিছু নিয়ে বাইরে মুখ খোলা যাবে না, দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কাজ করা যাবে না। বীরভূমে দলের কোন্দল মেটাতে দুই নেতাকেই এবার কড়া বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ভবানীপুরে তৃণমূল কার্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে বৈঠক সারেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সীরা। সেখানেই বীরভূমের বিবাদমান দুই নেতাকে বার্তা দিল দল। শুভজিৎ, নির্বাচন এলেই, বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে এবং গত ফেব্রুয়ারির পর থেকে TV9 বাংলা যখন প্রথম সামনে আনলো, প্রাথমিকভাবে আমরা সামনে এনেছিলাম ভিন রাজ্যের ভোটারদের ভোটার আই কার্ডের নাম্বার আর বাংলার ভোটারদের ভোটার আই কার্ডের নাম্বার মিলে যাওয়া, একই ভোটার আই কার্ডের নাম্বার। তারপরে আমরা দেখেছিলাম প্রথমে তৃণমূল, তারপরে বিজেপি ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছিল, কিন্তু শেষমেশ ভুয়ো ভোটার ধরলো কে? যদি ঠিকঠাক বিচার করেন আপনারা, তাহলে কার্যত ভুয়ো ভোটার ধরলো TV9 বাংলা। কিরকম? TV9 বাংলার খবরেই শেষমেশ সিলমোহর দিতে হলো জাতীয় নির্বাচন কমিশনকে। বাংলাদেশের কোটা আন্দোলনে যুক্ত বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় নাগরিকত্বের প্রমাণ যার পকেটে, যে বাংলাদেশের ভোটার, বাংলাদেশে ভোট দেয়, সেই নিউটন দাস নাম তুলে ফেলেছিল ভারতের তথা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। সেই নিউটন দাসের খবর প্রথম আমরাই TV9 বাংলার সামনে আনি। কাকদ্বীপে কার্যত একের পর এক বাংলাদেশিকে নগদ মূল্যে যেভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে একের পর এক ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে, TV9 বাংলার সেই খবরের জেরে শেষমেশ নড়েচড়ে বসে প্রশাসন এবং তার জোরেই শেষমেশ নিউটন দাসের নাম কাকদ্বীপের ভোটার তালিকা থেকে বাদ দিতে বলল নির্বাচন কমিশন। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং খবর। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি শুভেন্দুর কাছে, যে শুভেন্দু প্রথম এই খবর আপনাদের জন্য দিয়েছিল। গোটা দেশ জেনেছিল শুভেন্দুর করা এই খবরের মাধ্যমে যে কাকদ্বীপে কিভাবে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি ভোটার তালিকায় নাম তুলে বসে আছে, যারা বাংলাদেশেও ভোট দেয়, পশ্চিমবঙ্গে ভোট দেয়। তেমন মাত্র একজনের নাম বাদ গেল, নিউটনের নাম বাদ গেল। শুভেন্দু, আমার প্রশ্ন, আরো হাজার হাজার বাংলাদেশি, অন্তত 6000-এর কথা তুমি বলেছিলে, যারা নাম তুলেছে এভাবে নগদ 10,000 টাকার বিনিময়, তাদের জন্য কি করবে নির্বাচন কমিশন? দেখো, নির্বাচন কমিশনের নির্দেশ ছিল জেলা প্রশাসনের কাছে যে এই যে নিউটন দাস, যে কোটা আন্দোলনকারী, যে বাংলাদেশের নাগরিক, তার নামটা যেহেতু কাকদ্বীপের ভোটার তালিকায় উঠে গেছিলো, এই খবর যখন আমরা সম্প্রচারিত করি, তারপর নড়েচড়ে বসে একেবারে রাজ্য প্রশাসন, রাজ্য নির্বাচন কমিশন। তাদের নির্দেশে কিন্তু কাকদ্বীপের মহকুমা শাসক তদন্ত করে, BLO পাঠিয়ে তদন্ত করে 2 দফায় একটা রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে নিউটনকে অনুপস্থিত দেখিয়ে, দীর্ঘদিন ধরে কাকদ্বীপে অনুপস্থিত দেখানোর মানে যুক্তিতে তার নামটা কিন্তু ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই তার নামটা কেটে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই নিউটনের নামটা উঠলো কীভাবে এবং কার মাধ্যমে উঠলো, সেদিকটা যেমন খতিয়ে দেখছে, সেরকমই কিন্তু প্রশ্ন উঠছে যে নিউটন কিন্তু কাকদ্বীপের ছাত্রনেতা, মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসের ছায়া সঙ্গী ছিল। তাহলে কি এই নাম ওঠার পেছনে কি এই তৃণমূল ছাত্রনেতার কোনো হাত রয়েছে বা তার পরিবারে? যেহেতু প্রকাশকারী পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছিল এই ছাত্র নেতার বাবা মা তারা কিন্তু বাংলাদেশী, কি কারণে নামটা বাদ দেওয়া হয়েছে, কারণটা কি দর্শানো হয়েছে খাতায় কলমে, সেই কারণটা আরেকবার।
দেখো প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি, নিউটন যেহেতু কাকদ্বীপের ভোটার তালিকায় নাম ছিল, বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে, সেখানে নিউটন এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছে। ফলে এখানে নির্বাচন কমিশন তাকে অনুপস্থিত দেখিয়ে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সে কাকদ্বীপে বসবাস করছে না এমন একটা তথ্য তুলে ধরে তার নামটাকে কিন্তু বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কাছে, এই যে দীর্ঘ সময় ধরে নিউটন দাস কাকদ্বীপে বসবাস করে না, এটা তো যখন ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের সভার পর মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যে পাড়ায় পাড়ায় যান, বুথে বুথে যান, খোঁজ করুন কাদের নাম আছে ভোটার তালিকায়, যাদের নাম থাকার কথা না তাদের নাম আছে কি, তখন তৃণমূল যেভাবে এই ভোটার তালিকা সংশোধনীর কাজে বেরিয়েছিল, মানে খোঁজার কাজে বেরিয়েছিল, সেই কাজের সময় কি নিউটন দাসের অনুপস্থিতি তাদের চোখে পড়েনি? দেখো এই প্রশ্নটা যেমন কাকদ্বীপের সমস্ত মহলে উঠছে, বিরোধী দলও তুলেছে, শাসক দলের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনিও কিন্তু তুলেছেন। তার অভিযোগ ছিল, তুমি বুঝতে পারছো, প্রশাসনের দিকে, প্রশাসনের আধিকারিকরা যুক্ত রয়েছে এবং একটা দুষ্টু চক্র কাজ করছে। এই দুষ্টু চক্র কারা? তাহলে কি উনি ইঙ্গিত করেছিলেন তখনই জলের অভ্যন্তরের কোনো নেতা বা নেতৃত্বরা তারা এই দুষ্টু চক্রের কাজটা করে তুলেছে? কারণ তুমি জানো আরো দুটো প্রশ্ন চটপট তোমার কাছ থেকে উত্তর নিয়ে নেবো শুভেন্দু। প্রথম প্রশ্ন, নিউটনকে খোলাখুলি সার্টিফিকেট দেওয়া দেবাশিস দাস, নিউটনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দেবাশিস এবার কি বলছেন, এখন কি বলছেন? দেখো দেবাশিস এখন কিন্তু একেবারে মুখে কুলু বেটেছে, কারণ তুমি জানো যে দেবাশিস দাসের ছায়াসঙ্গী ছিল এই নিউটন। ফলে নিউটনের ঘটনা প্রকাশ্যে আসার পর নিউটন বাংলাদেশ থেকে ভারতে একটা ভিডিও বার্তা পাঠিয়েছিল। নিউটনের দাদা কিন্তু সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিও বার্তা নিউটন বলেছিলেন 2018 সালে তার নাম তুলতে সাহায্য করেছিলেন মন্টুরাম পাখিরা বিধায়ক সাহেব আজকের ঘটনার পর মুখ খুলেছেন। দেখো বিধায়ক মন্টুরাম পাখিরা কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু নিশ্চুপ। আমি তোমাকে যেটা বলার চেষ্টা করছি, নিউটনের দাদা কিন্তু এই ঘটনার তদন্তের দাবি তুলেছেন, কারণ এই ঘটনাটা ঘটানো হয়েছিল, এই ঘটনাটা নিউটনকে দিয়ে বলিয়ে পাঠানো হয়েছিল। কারণ কোনো ভোটার কার্ড তুলতে গেলে, আমার শেষ প্রশ্ন শুভেন্দু, 3 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর হয়েছিল, সেই এফআইআর এর ভিত্তিতে যখন দেবাশিস দাসের মতো মাফ করবে নিউটন দাসের মতো একজনের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ স্পষ্ট হয়ে গেল বাংলাদেশির নাম ভোটার তালিকায় উঠেছিল, তারপর কি ওই সরকারি আধিকারিকদের কেউ গ্রেফতার হয়েছে এখন অবধি? দেখো এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক গ্রেপ্তার হয়নি। এই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ এবং মহকুমা শাসক মধুসূদন মণ্ডল, তিনিও কিন্তু ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত। আপাতত ধন্যবাদ তোমাকে শুভেন্দু, আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউটন দাস, তার বাইট রয়েছে, অর্থাৎ তার প্রতিক্রিয়া রয়েছে নিউটন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ চলে আসার পর নিউটন দাস কি বলেছেন। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়, জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। না পরের নয়, যেটা আপনাদেরকে বলেছিলাম যে এটা আসলে নিউটন দাসের সেই আগের ভিডিও বার্তা, যেভাবে তিনি নাম তুলেছিলেন বলে 2018-তে তার দাবি ছিল যে তার ভোটার কার্ড হারিয়ে গিয়েছিল। তাই চলে যাবো আমাদের সঙ্গে উপস্থিত যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে একে একে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং বিজেপির তরফ থেকে মুখপাত্র জয় মল্লিক, দুজনের সঙ্গে কথা বলবো। প্রথম অরূপবাবু, তাহলে এবার নির্বাচন কমিশন বাদ গেল, রাজনৈতিক দলগুলো বাদ গেল, আমি বিজেপির কাছেও প্রশ্ন রাখবো, ওরা বুথে বুথে ঘোরেন কি না আদৌ খোঁজ পাওয়ার জন্য, তাহলে এবার টিভি চ্যানেল এবং টিভি চ্যানেলের জার্নালিস্টদের ধরতে হবে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার কোথায় ধরছেন আপনারা? তো প্রথমত নিউটন আইনস্টাইনদের ধরেছেন এবং খুব ভালো কাজ করেছেন, টিভি 9-কে ধন্যবাদ। কিন্তু এই যে ভুয়ো ভোটাররা ভুয়ো ভোটার হচ্ছে কি করে? ভুয়ো ভোটার হতে গেলে আপনি যদি বাংলাদেশ থেকে টপকে আসেন, প্রথমেই তো আপনি ভোটার হতে পারবেন না। প্রথমে আপনাকে তার জন্য আধার কার্ড করতে হচ্ছে। আপনি নিউটনের কথা বললেন, আমি একজন আইনস্টাইনের ছবি দেখাই আপনাদেরকে, আমার এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি দেখুন দেখাচ্ছি, দেখা যাচ্ছে। বাংলাদেশে বসে ইউআইডিএআই আধার যারা তৈরি করে, বাংলাদেশে বসে আধার অথেন্টিক সেন্টার, আধার এনরোলমেন্ট সেন্টার তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে বসে আধার তৈরি করা যাচ্ছে। এই নতুন নিউটন বা আইনস্টাইন, আপনি যাই বলুন না কেন এনার নাম, ইনি হচ্ছেন বালুরঘাটের বাসিন্দা কালীপদ শীল।
কালীপদ শীল নিজে পুলিশের কাছে ধরা পড়ার পর স্বীকার করেছেন যে বাংলাদেশে বসেই তার আধার এবং ভোটার কার্ড তৈরি করা হয় এবং তা ভারতে তাকে আনা হয়। ঠিক। বালুরঘাটের সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি, তার নিজের লোকসভা কেন্দ্র, তিনি কেন্দ্রের মন্ত্রী। বালুরঘাটে এখানে ছবি আমি দেখাচ্ছি, বাংলাদেশের ভোটার তালিকায় এই কালীপদ শীল অর্থাৎ নতুন নিউটন বা আইনস্টাইন আপনি যাই বলবেন এনাকে, এনার বাংলাদেশের ভোটার তালিকায় এর নাম রয়েছে। এর আধার কার্ড বাংলাদেশে বসে তৈরি হচ্ছে। ভাবুন, ভারতবর্ষের আধার যেটা ইউনিক আইডেন্টিফায়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার করে বলছে যে আধার দিয়ে আমাদের বায়োমেট্রিক তথ্য ভারত সরকারের কাছে। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর, সত্যি সত্যি এটা ভয়ঙ্কর। আমি সংবাদ মাধ্যমের প্রিন্ট আউট আপনাদের সামনে একেবারে আমি সেটা দেখতে পাচ্ছি অরূপবাবু, আপনি সামনে রাখছেন, আমি এবং দর্শকরাও দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে জয় মল্লিক আপনার কাছে প্রশ্ন করব, বিষয়টাকে নিতান্ত রাজনৈতিক আঁকছি, কার প্রভাব, কার সায় আছে, কার প্রশ্রয় আছে এর মধ্যে না রেখে একেবারে খুঁজে বার করা এবং বাদ দেওয়া, এদিকে হাঁটা যাবে কি, নাকি আপনারা সেই তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে বসে থাকবেন? না, কেউ যদি এখানে বলে যে ভোটার কার্ড ভুয়ো, কেউ এসে তার নিজের মতো ভোটার কার্ড বানিয়ে নিতে পারবে, এটা তো তাহলে কমেডি শো হয়ে যাবে। আজকে সাধারণ মানুষ কেউ এসে তার নিজের মতো একটা ভোটার কার্ড বানিয়ে নিতে পারবে? আপনি পারবো? সর্বপ্রথম আপনাকে যেতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কে সই করে? লোকাল পঞ্চায়েত প্রধান, লোকাল যারা নেতা মন্ত্রী আছে, বিধায়ক আছে, তারা করে। এবং এই ব্যক্তি পরিষ্কার বলছে যে সে মন্টু পাখিরার সাহায্যে সে ভোটার কার্ড পেয়েছে। এবং এটা আমি পশ্চিমবঙ্গ। জয় আমাদের সঙ্গে থাকুন, অরূপ আপনিও আমাদের সঙ্গে থাকুন। জয় মল্লিক এবং অরূপ চক্রবর্তী, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সাংবাদিক বৈঠক আমরা নজর রাখবো। AI-171 এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটের এই ভয়ঙ্কর দুর্ঘটনা, দেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা নিয়ে তাদের সাংবাদিক বৈঠক। तुरंत एक हमारे यहाँ जो हमारा नियंत्रण कक्ष कंट्रोल रूम जो है 011246104843 और 9650391859 उसकी स्थापना की गई, और जिसमें DGCA, BCS ब्यूरो ऑफ सिविल एविएशन सिक्योरिटी, CISF और एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया के, इट्स अ कंबाइंड टीम विच स्टार्टेड फंक्शनिंग ऑलमोस्ट इमीडिएटली। और अहमदाबाद हवाई अड्डे का आपातकालीन नंबर और एयरलाइन का जो हेल्पलाइन नंबर था उसको भी हम लोगों ने सोशल मीडिया और PIB के जरिए उसको हमने सबके साथ साझा किया। गुजरात सरकार के जो विभिन्न विभाग हैं, पुलिस विभाग है, फायर ब्रिगेड, मेडिकल एंड हेल्थ सर्विसेज ने तुरंत राहत और बचाव कार्य शुरू कर दिया था। घायलों को अस्पताल शिफ्ट किया गया, वहाँ पे ऑफिसर्स लोग की तैनाती हुई, फायर ब्रिगेड ने वहाँ पे आग पर तुरंत काबू कर लिया था। कहीं कहीं से धुआं निकल रहा था, छोटी मोटी आग थी, लेकिन 6 बजे तक जब तक हम लोग वहाँ पे घटनास्थल पर पहुँचे मेधाड़ी नगर में, अहमदाबाद में, तो आग पर करीब करीब पूरी तरीके से काबू कर लिया गया। तुरंत उसके बाद हमारा जो स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर के अनुसार हमारा जो एयरक्राफ्ट एक्सीडेंट इन्वेस्टिगेशन ब्यूरो है ने उसी दिन विमान दुर्घटनाओं और घटनाओं की जांच नियम 2017 के तहत के अनुसार जांच शुरू कर दिया गया है, और यह एक मल्टीडिसिप्लिनरी टीम है। और पूरा घटना स्थल को सुरक्षित कर लिया गया है। हमारा फ्लाइट डेटा रिकॉर्डर, जिसको ब्लैक बॉक्स के नाम से भी जाना जाता है, वो मिल गया है। इन्वेस्टिगेशन पूरी तरीके से स्मूथली चल रहा है। जहां तक AIB दुर्घटना के कारणों और तकनीकी पहलुओं पर जांच करेगा, एक और हाई लेवल कमेटी का गठन किया गया है, जिसके बारे में सोशल मीडिया में भी हम लोगों ने इस तथ्य को साझा किया है। गृह सचिव की अध्यक्षता में इसमें केंद्र और राज्य सरकार के अधिकारी सम्मिलित हैं। यह कमेटी दुर्घटनाओं के कारणों के साथ साथ भविष्य में एविएशन से सेफ्टी और इसको कैसे एविएशन सेफ्टी को और सुदृढ़ और इसको कैसे मजबूत बनाया जा सके, इसकी अनुशंसा करेगी। I stop here and I'll request Honorable Minister Civil Aviation to address the press. Last 2 days have been very difficult, especially in the ministry and for everyone else. The accident that has happened near Ahmedabad airport shook the entire nation. And my deepest condolences to all the families who have lost their loved ones in the incident.
I have also personally lost my father in a road accident. So to a certain extent, I can understand the pain and anguish that the family members are feeling. And in fact, it was a moment of shock right after we got to know about the incident. But even in that disbelief, I personally rushed to the site to oversee what needs to be done, what support needs to be provided. And that was the attitude of the government of Gujarat also. The attitude was the same from Government of India and the other people at the ministry also. And once we rushed to the site, we already saw, this was just within hours of the happening of the incident. So once I arrived at the site, the government of Gujarat already put in the necessary rescue teams, the response teams from all the concerned departments were working on ground actively, trying to rescue whatever is possible, trying to cut down the fire and to move the debris so that the bodies can be sent to the hospital at the earliest. And with the timely response, things were able to move much faster than as was expected after looking at how the crash has happened at the site. And from the ministry, taking utmost seriousness of the incident, the Aircraft Accident Investigation Bureau, which was formed specifically to look into the accidents that happen around aircrafts, was immediately mobilized, and the GO team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site to start the investigation process. And since day one, within hours itself, the AIB has started its process of investigation. And yesterday, they have added 2 more members to the investigation, one from the forensics team, one from the medical team. And they would be doing it in future also as necessary. Whichever expert is required, they will be adding them to the investigation. And one important update from the technical investigation, which is happening through the AIB, is the recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. So we are also eagerly waiting for what the results or the report is going to be once the AIB goes through its full investigation. And like I said, taking utmost seriousness of the incident and to further investigate into the incident and to look into all the theories or other information that is going around this incident, we felt it would be much better to have another committee also overlooking into this crash and also the safety. So yesterday I've announced it before only that we are going to form another high-level committee before. And immediately we have constituted the committee also yesterday under the chairmanship of Home Secretary. And like our initial thought, we wanted to have experts in the committee from various sectors and not less than any joint secretary level. So accordingly, we have constituted the committee. We have circulated the order also of the high-level committee which is going to investigate this crash. So like I said, the Home Secretary is going to be the chairman of the committee, Secretary Ministry of Civil Aviation.
আমরা শুনছিলাম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক। AI-171 এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়ে গত পরশু, সেই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছিল। আবারও ফিরে আসবো আজকের প্রসঙ্গে, যে প্রসঙ্গে আমরা কথা শুরু করেছিলাম দুপুরের সুপার প্রাইম টাইমে। ফুল অ্যান্ড ফাইনালে আমরা বুঝতে চাইছিলাম ফুল অ্যান্ড ফাইনাল আমাদের দেশের ভোটার লিস্টকে বিদেশি নাগরিক মুক্ত করার পথটা কি, উপায়টা কি। আমার সঙ্গে অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন জয় মল্লিক বিজেপি মুখপাত্র। আপনারা জানেন ইতিমধ্যেই নিউটন দাস, যাকে চিহ্নিত করেছিল TV9 বাংলা, যার খবর প্রথম নিয়ে এসেছিল, ব্রেক করেছিল, সেই নিউটন দাসের নাম, বাংলাদেশি নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জয় মল্লিক, আমি আপনার কাছে আসবো। যে খবরটা তুলে ধরে দেখিয়েছেন কিছুক্ষণ আগে অরূপ চক্রবর্তী যেটা দেখাচ্ছিলেন, কলকাতার একটি নামী দৈনিক সংবাদপত্রে গতকাল প্রকাশিত প্রতিবেদন, এবং অত্যন্ত ভয়ঙ্কর সেই প্রতিবেদন। তার কারণ বলা, এক বাংলাদেশি নাগরিক বলছেন কিছু করতে হয়নি তাকে। আপনি একটু আগে বলছিলেন না যে এখানে কে লিখে দেয় সার্টিফিকেট, কিভাবে হয়, BLO কি করেন, ইত্যাদি ইত্যাদি। ওই লোকটা এখনো বাংলাদেশে বসে আছে। বাংলাদেশে বসে সে ভারতের ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে পশ্চিমবঙ্গের, এবং সে ভারতের আধার কার্ড হাতে পেয়ে গিয়েছে। এবার আপনি বলুন জয় মল্লিক, এর জন্য কোন তৃণমূল কংগ্রেসের লোককে ধরতে যাব? না, প্রথম কথা হচ্ছে উনি এতদিন তাহলে কেস করেননি কেন, বা এখানে বসে এতক্ষণ পর্যন্ত আদালতের দ্বারস্থ হননি কেন? কে দ্বারস্থ হবেন আদালতে? বিভিন্ন কে আদালতের দ্বারস্থ হবেন বুঝতে পারলাম না। একটা লোক বাংলাদেশে বসে দেখাচ্ছে, বাংলাদেশে বসে লোকটা দেখাচ্ছে সে বাংলাদেশের নাগরিক, একই সঙ্গে ভারতেরও নাগরিক। তার কারণ তার ভারতের আধার কার্ড আছে, আর তার সঙ্গে সঙ্গে ভারতের ভোটার লিস্টে নাম আছে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম আছে। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট এবং আধার পাওয়া আপনি টাকা দিলে পাবেন, এই জিনিসটা কনফিউশন হবে না। জয়দা আপনারা যে অভিযোগ করছেন সেটা এ রাজ্যে টাকা দিলে পাওয়া যায়, এই অভিযোগ তো আপনারা বাংলাদেশে বসে কি করে সম্ভব? এটাই তো প্রশ্ন, বাংলাদেশে বসে কি করে পাচ্ছে? বলছি উনি বাংলাদেশে বসে পাননি, উনি এখান থেকে নিয়ে গেছেন কার্ডটা, এবং এখানে আপনাকে যদি ভোটার কার্ড পেতে হয় কিছুই করতে হবে না, আপনাকে লোকাল তৃণমূল নেতার কাছে যেতে হবে, কয়েক হাজার টাকা দিতে হবে, সে আপনার ভোটারের জন্য আপনাকে দিয়ে দেবে অ্যাড্রেস প্রুফ। বেশ, আপনারা যে অভিযোগটা করছেন তার মধ্যে জয়দা আপনি কি অসাধারণ একটা ব্যবস্থা জয়, আপনি ভাবুন শুভজিৎ, দেখো কি অসাধারণ একটা ব্যবস্থা জয়। এটা গোটা দেশের কেন্দ্রীয় সরকার জানে, আধার কর্তৃপক্ষ জানে, জাতীয় নির্বাচন কমিশন জানে, তারপরও TV9 বাংলা বা কোনো সংবাদ মাধ্যম গিয়ে চোখে আঙুল দিয়ে একটা নিউটন দাস খুঁজে দিলে তারা তখন তার নামটি ভোটার লিস্ট থেকে কেটে আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে কৃতার্থ করে, আদারওয়াইজ তাদের নাম রয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা খবর শোনাই, আরেকটা খবর জয়, এই খবরটাকে কিভাবে দেখবেন জানি না। এই মুহূর্তে আরেকটা খবর আপনাদের জন্য ব্রেক করছি। পাকিস্তানি আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে অন্তত 78 জন বিদেশির নাম উঠেছে, অন্তত 78 জন। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে নির্বাচন কমিশনে এবার চিঠি দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি সূত্রের খবর, আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে কথা বলে। সুজয়, জানতে চাইবো তোমার কাছ থেকে খবর সম্পর্কে। দেখো, গতকালই ইডির তরফ থেকে এই আজাদ মল্লিক, যার পাকিস্তানি নাম আজাদ হোসেন, তার বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে, এবং সেই চার্জশিট জমা করার সঙ্গে সঙ্গেই ইলেকশন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের কাছে ইডির তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে সন্দেহভাজন 78 জন, যাদেরকে এই আজাদ নিজে স্বীকার করেছে যে তারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে সে ভারতের ভোটার আই কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল, এবং তারা মূলত মধ্যমগ্রাম এবং সংলগ্ন এলাকার বাসিন্দা বা উত্তর 24 পরগনা নদিয়ার বাসিন্দা। তাদের সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে ইডি জানতে চাইছে যে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। তার কারণ আজাদ দাবি করেছে যে তাদেরকে ভোটার কার্ড করে দিয়েছে, তাদের পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে, তাদের সেই নাম ভোটার তালিকায় আছে কিনা, থাকলে সেই নাম রিমুভ করা বা সরানোর ব্যবস্থা করা হয়েছে কিনা নির্বাচন কমিশনকে, সেটা ইডির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। দুটি চিঠি দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়ার পাশাপাশি ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন যাতে এই নামগুলি ভোটার লিস্ট থেকে এবং তাদের ভোটার আইডি কার্ড যাতে বাতিল করে, সেই অনুরোধও ইডির তরফ থেকে রাখা হয়েছে। তার কারণ এই নিউটনের মতো এরকম আরো অনেক রয়েছে যারা বাংলাদেশি এবং ভারতে, যারা বাংলাদেশ 6000 লোকের সম্পর্কে এই অভিযোগ উঠেছে। ধন্যবাদ, আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। আমি জয় আবার একবার আপনার কাছে ফিরে যাচ্ছি একটাই ছোট্ট প্রশ্ন নিয়ে। পশ্চিমবঙ্গ ভারতের বাকি অঙ্গরাজ্যগুলোর মতো একটা অঙ্গরাজ্য, যেখানকার নাগরিক হিসেবে জয় আপনি আমি জিএসটি দিই, সারা দেশে পরিচালিত একটাই ট্যাক্স ব্যবস্থা, অর্থাৎ দেশের সরকারকে কর দিই, আলাদা করে আয়করের আওতায় পড়লে আয়করও দিই, যা যা জিনিস ভোগ করি, কিনি, ব্যবহার করি তার জন্য দেশের সরকারকে ট্যাক্স দিই, গাড়ি চললে তার জন্য দেশের সরকারকে ট্যাক্স দিই।
কিন্তু পশ্চিমবঙ্গ কি ছোটবেলায় আমার পড়া মহাভারতের সেই পাণ্ডব বর্জিতর মতো কেন্দ্র বর্জিত একটি রাজ্য যেখানকার ভোটার লিস্টে বিদেশি নাগরিকের নাম উঠে যায়? কেন্দ্রীয় সরকার বলে আমরা কি করব, পশ্চিমবঙ্গ সরকার করছে, তৃণমূল কংগ্রেস করছে। যেখান থেকে মানুষ আধার কার্ড পেয়ে যায় বিদেশি নাগরিক হয়ে, কেন্দ্রীয় সরকার বলে আমরা কি করব, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করছে। এটা কি পাণ্ডব বর্জিতর মতো কেন্দ্র বর্জিত একটা রাজ্য যেখানে ভারতের আইন কানুন হিসেব নিকেশ কিচ্ছু চলে না? এমনিতে তো এনআইএ, ইডি, সিবিআই সবাইকে আসতে দেখি, এই সময় আসেন না কেন? একটা মিনিট আনইন্টারাপ্টেড দিতে হবে বলতে। বিষয়টা হচ্ছে, প্রথম বলি যেটা আপনি বারবার বলছেন যে ভোটার কার্ড, এক্ষুনি যে বিষয়টা সামনে এলো, এই আজাদ মল্লিক সে আজকে যে ওখানে আছে, সে এতদিন ছিল, ৭৮ জন বিদেশি লোককে এখানকার ভোটার করেছে। তাহলে এই পশ্চিমবঙ্গের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স কি করছিল, পুলিশ প্রশাসন কি করছিল, তাদের নজরদারি কোথায় থাকে? আর বারবার আমরা যখন বলছি যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের সঙ্গে এটা চরমভাবে কানেক্টেড, বিকজ ইট ইজ আমাদের বর্ডার স্টেট। সেই জায়গায় যখন কেন্দ্র সরকার এমএইচে অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা 12 বার রিমাইন্ডার নোটিফিকেশন দিলাম যে আপনারা এর জন্য জমি দিন, তখন তৃণমূল সরকার জমি দিচ্ছে না। তার মানে এটা ক্লিয়ার যে তারা চাইছে না এখানে বেশ বুঝতে পেরেছি। একটু সঙ্গে থাকুন অরূপদা, আপনার কাছে যাই। আপনি যে প্রতিবেদনটা তুলে ধরলেন, একটু আগে প্রতিবেদনটা আমরা দেখছিলাম এখানে, তো সেখানে স্পষ্ট এই কালীপদশীল ভদ্রলোক তার স্টেটমেন্ট দেওয়া আছে ওই প্রতিবেদনে। তিনি বলছেন যে আমি বাংলাদেশে বসেই ভারতের ভোটার তালিকায় নাম তুলেছি, আধার কার্ড বানিয়েছি। অরূপদা, এখানেই প্রশ্ন, মানে ভোটার তালিকায় নাম তোলার জন্য এই পশ্চিমবঙ্গকে কেন উনি বেছে নিলেন? কেন ত্রিপুরা নয়, কেন অসম নয়? রত্না বিশ্বাস, সে হচ্ছে চিৎকার করবে, অন্য লোকটা বলতে পারবে না। প্রথমত বিজেপির প্রতিনিধি হয় এটা বুঝতে পারেননি, বা বুঝেও ইচ্ছাকৃত মানুষকে মিসলিড করার জন্য বললেন যে আপনারা পরিষ্কার বললেন, আমিও দেখালাম যেটা কালীপদ বাবুর নিজের ভাষায়, যে আমার আসল বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার মুকুন্দপুর ধামরাইহাটে। বাংলাদেশে থাকাকালীনই আমি সেখানে বসে আধার কার্ড তৈরি করি। একটা জিনিস বলুন, আধার এনরোলমেন্টের একমাত্র অথেন্টিক সেন্টার হচ্ছে ইউআইডিএআই, যেই এনরোলমেন্ট একমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা মনিটরড আধার এনরোলমেন্ট এজেন্সি ছাড়া অন্য কেউ ব্যবহারই করতে পারবে না। আপনি কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল এজেন্সির বাইরে কেউ আধার তৈরি, তাহলে তো আপনি ঘরে বসে আধার কার্ড তৈরি করতে পারবেন? পারবেন না, আমি পারবো না। তাহলে বাংলাদেশে বসে যখন একটা মানুষ আধার কার্ড তৈরি করছে, এখানে জয়বাবু উনি শুভেন্দু অধিকারীর সাথে সাথে ঘুরে বেড়ান, আমার মনে হয় ওনার শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে জানা উচিত, কারণ শুভেন্দু অধিকারীও একদিন এক জনপ্রতিনিধি। যে কোনো জনপ্রতিনিধির কাছে এই যে বলছেন না, এসে জনপ্রতিনিধিরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, মন্টু পাখিরা নাকি সার্টিফিকেট দিয়েছে, আপনার কাছে আমি একজন জনপ্রতিনিধি, আমার কাছে যখন একজন মানুষ সে তার আধার কার্ড নিয়ে আসছে, বৈধ আধার কার্ড, মাথায় রাখতে হবে আধার কার্ডটা বৈধ, সেই আধার কার্ড নিয়ে যদি কেউ এসে আমার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চায়, আমি তাকে বেসড অন আধার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে বাধ্য। প্রশ্নটা তো এখানেই ওঠে, তাহলে এই লোকটা আধার কার্ডটা পেল কোথা থেকে? আপনি যখন আধারটা ইস্যু করলেন, তার মানে আপনি ইল্লিগাল অনুপ্রবেশকে এন্ডোর্স করলেন। দ্বিতীয়ত, আমি আপনাকে বলছি, কদিন আগে যে এত বড় বড় জমির ডায়লগ দিচ্ছে না, কদিন আগে যখন বাংলাদেশ আনরেস্ট হয়েছিল, ওই শেখ হাসিনা যখন বেরিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে, তার পরপরই আপনাদের মনে থাকবে 3 জন জঙ্গি ধরা পড়েছিল আমাদের ভারতবর্ষের 3টে আলাদা আলাদা রাজ্য থেকে। 3 জন জঙ্গির মধ্যে 2 জন ঢুকেছিল আসাম বর্ডার দিয়ে, একজন ত্রিপুরার বর্ডার দিয়ে, যারা ডবল ইঞ্জিনের সরকার। পশ্চিমবাংলায় নাকি এখানেই তো প্রশ্ন, আপনি যেটা বললেন আমার প্রশ্ন এখানে ওই প্রতিবেদনে একেবারে আপাতত শুভজিৎ আমাদের, আমরা অরূপ বাবু এবং জয় মল্লিক দুজনকেই সঙ্গে রাখি, অরূপ চক্রবর্তী এবং জয় মল্লিক। শুভজিৎ, ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে আমাদের আরো একটা খবরে চোখ রাখতে হবে, সেই খবরটাও TV9 বাংলারই ব্রেক করা খবর। একটা পঞ্চায়েতের দপ্তর থেকে, একটা পঞ্চায়েতের অফিস থেকে, একটা পঞ্চায়েত এলাকা থেকে, নির্দিষ্ট একটি গ্রাম পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, বার্থ সার্টিফিকেট, সেই সংক্রান্ত খবর শুভজিৎ। এবং যিনি ইস্যু করেছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন। ওই পঞ্চায়েতের নাম পাঠানখালী পঞ্চায়েত এবং চুক্তিভিত্তিক ওই কর্মীর নাম গৌতম সর্দার। তার অ্যাকাউন্টে এবার নজর দেওয়া হয়েছে। তিনি মাসে 3,000 টাকা বেতন পেতেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 3.5 কোটি টাকা। কোথা থেকে এই টাকা এলো? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। দেখো, এই গৌতম সর্দার তিনি পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের একজন চুক্তিভিত্তিক কর্মী এবং মাসিক বা মাসে তাকে বেতন বাবদ যেটা বরাদ্দ হয় সেটা 3 থেকে 3,500 টাকা। কিন্তু তদন্তকারীরা তাকে এই ভুয়ো জন্ম শংসাপত্র মামলাতে গ্রেপ্তার করার পর তার যখন ব্যাংক লেনদেন সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে যায়, তখন তারা যেটা দেখতে পায়, বাসন্তীতে থাকা একটি বেসরকারি ব্যাংকে এই গৌতম সর্দারের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে 3,30,00,000
65 লক্ষ টাকা গচ্ছিত রয়েছে, নগদ টাকা গচ্ছিত রয়েছে। একজন চুক্তিভিত্তিক কর্মী যার মাস মাইনে 3 থেকে 3.5 হাজার টাকা, তার ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত 3,65,00,000 টাকা, অর্থাৎ 3.5 কোটি টাকারও বেশি নগদ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে। এবং কোথাও গিয়ে সেখান থেকে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই যে ভুয়ো জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দিনের পর দিন সে তৈরি করে দিচ্ছিল, এবং সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের যে অ্যাক্সেস থাকে সরকারি পোর্টালে, সেই অ্যাক্সেস বা সেই নিয়ন্ত্রণ নিজের মোবাইল নাম্বার দিয়ে নিজের হাতে নিয়ে তারপরেই কিন্তু তার যে সাব এজেন্ট বা এজেন্টরা রয়েছে তাদের মারফত সেই দিনের পর দিন ভুয়ো জন্ম শংসাপত্রগুলো ব্যবহার করে। সুপ্রিয়, এখানে একটাই প্রশ্ন আমার তোমার কাছে। গতদিন আদালতে, এর আগের দিন যেদিনকে পেশ করা হয় গৌতমকে, সেদিনকে আদালতে বিচারক একটা প্রশ্ন তুলেছিলেন যে স্থানীয় পঞ্চায়েত প্রধান যে পঞ্চায়েত অফিসে চাকরি করতো এই চুক্তিভিত্তিক কর্মী গৌতম, তিনি কি সম্পূর্ণ অন্ধকারে ছিলেন এই 3,500 বার্থ সার্টিফিকেট সম্পর্কে? দেখো, ইতিমধ্যেই এই পাঠানখালী পঞ্চায়েতের প্রধান, তাকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছে, এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি যেমনটা দাবি করেছিলেন যে তার যে নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ কোনো জন্মশংসাপত্র ইস্যু হতে গেলে পঞ্চায়েত প্রধানের কাছে ওটিপি যায়, কিন্তু সুকৌশলে এই গৌতম সর্দার সে এই পঞ্চায়েত প্রধানের অজান্তেই সেখানে বা সরকারি এই যে পোর্টাল, সেই পোর্টালে নিজের নাম্বার বসিয়ে দিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের জায়গাতে। আর তার পরবর্তী সময় থেকেই কিন্তু যে সমস্ত জন্মশংসাপত্রগুলো ইস্যু হতো সেখানে আর পঞ্চায়েত প্রধানের কাছে কোনো ওটিপি পৌঁছতো না, সেই ওটিপি পৌঁছে যেত সরাসরি এই গৌতম সর্দারের কাছে, এবং গৌতম সর্দার অনায়াসেই কিন্তু তার যে সমস্ত এজেন্ট বা সাব এজেন্ট রয়েছে যেখান থেকে তার কাছে এই সমস্ত ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির টাকার বিনিময়ে তৈরি করার যে আপাতত ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। তাহলে শুভজিৎ, আমরা দেখলাম একজন সাধারণ চুক্তিভিত্তিক কর্মচারী, রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোনো সেই অর্থে পার্মানেন্ট মানে স্থায়ী কর্মচারী নয়, মাসে 3 থেকে 3,500 টাকা যার অ্যাকাউন্টে জমা পড়ে চুক্তিভিত্তিক কাজের বিনিময়ে তার একটি নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে শুধুমাত্র সেই এই কারিকুরি করে টেলিফোন নাম্বারের কারিকুরি করে ওটিপি আনার ব্যবস্থা নিজের মোবাইলে করে নিয়ে 3,500 লোককে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারে একটি পঞ্চায়েত থেকে, শুধুমাত্র একটি পঞ্চায়েত থেকে। শুভজিৎ, অরূপদা, আপনি নিশ্চয়ই খবরটা পুরোটা শুনলেন। সেদিনকে অনির্বাণও যে কথা বলছিল যে যখনই এই পঞ্চায়েত প্রধানের যুক্তি পেশ করা হয়েছিল তখন সরাসরি তদন্তকারী আধিকারিকদের বিচারক প্রশ্ন করেছিলেন পঞ্চায়েত প্রধানকে কি ধোয়া তুলসী পাতা মনে করছেন। আপনার কি মনে হয় অরূপদা, পঞ্চায়েত প্রধান ধোয়া তুলসী পাতা? দলের লোক, আপনি আপনার মতো ডিফেন্ড করতেও পারেন। না না, আমার ডিফেন্ড করার কোনো দায় নেই, কারণ যদি পঞ্চায়েত প্রধান এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত হয়ে থাকেন, তদন্তে যদি প্রমাণ হয়, তাহলে নিশ্চিতভাবে তার জায়গা যেখানে থাকা জেলের পেছনে সেখানেই থাকবে। কিন্তু যদি পঞ্চায়েত প্রধান আজকালকার দিনে অনলাইন ফ্রড যেভাবে হচ্ছে, সেখানে যার একটু টেকনোলজিক্যাল জ্ঞান রয়েছে সে খুব সহজেই এই কাজটা করতে পারবে, এই জন্যই বারবার করে বিভিন্ন দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়, কিন্তু তারপরেও এই ঘটনা ঘটেছে। আমি অন কন্ট্রারি আরেকটা জিনিসও বলবো যে আমার কাছে তথ্য যেটুকু আছে, অনেক সামাজিক মাধ্যমে যেরকম আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করি, সেইখানে দেখা যাচ্ছে ওই অঞ্চলের বিজেপি নেতা পলাশ রানা তার সাথে এই ধৃত গৌতমের সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ্যে আসছে। আমরা জানতে চাইছি যে এর পেছনে অন্য রকমের কোনো ইন্ধন ছিল না তো? আমরা আবারও বলছি, সরাসরি জিজ্ঞাসা করবো। জয়বাবু রয়েছেন, জয় মল্লিক, যা জিজ্ঞাসা করছেন অরূপ চক্রবর্তী যে প্রশ্ন তুলছেন। একটা পঞ্চায়েতের কর্মী 3,500 টাকা মাইনে, তার কাছে পাওয়া যাচ্ছে 3.5 কোটি টাকা, এবং নাকি প্রায় 3,500 বার্থ সার্টিফিকেট ভুয়ো সে বানিয়েছে। খুব স্পষ্ট বোঝা যাচ্ছে সে এই লোকটির উপরে যদি পঞ্চায়েত প্রধান বা তার উপরে তৃণমূল নেতাদের হাত না থাকে, তার এত বড় কোনোদিন সাহস হয় এই কাজটা করতে? আজকে 3,500 বার্থ সার্টিফিকেট জালি, এইগুলোকে পলাশ রানার সাথে কি কোনোভাবে জড়িত? আমি বলছি, আপনি বারুইপুরে রাজনীতি করেন, আপনি পলাশ বাবুকে খুব ভালো মতো চেনেন। অরূপ বাবু, আপনার হয়ে বলছি, আপনি তদন্ত করুন, কেন তারা একসঙ্গে ছিল, কেন ছবি পুলিশ লাগান, আপনার সিআইডি লাগান, লাগিয়ে তদন্ত করুন, বের করুন। আমরা জানতে চাইছি যে এরকম খবর পাচ্ছি। দুজনের কাছে আমার ছোট ছোট করে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন দুজনের কাছে ছোট ছোট করে। অরূপ বাবু, আপনার কি মনে হয় এই 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট, জাস্ট আস্কিং, এই 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট এটা কি কাউকে আধার কার্ড পাইয়ে দিতে সাহায্য করতে পারে? না, শুধু বার্থ সার্টিফিকেট ইজ নট এনাফ, শুধু বার্থ সার্টিফিকেট ইজ নট এনাফ। এগেন আই এম রিপিটিং, আধারের ক্ষেত্রে দেখুন, আমি আবারও বলছি, বার্থ সার্টিফিকেট দিয়েই যদি আধার করা হতো তাহলে বাংলাদেশে বসে কেউ আধার পেত না। আধার এনরোলমেন্ট এজেন্সি যারা, তারা যেটা হচ্ছে, আমার সময় সংক্ষেপ, আমি জয় মল্লিকের কাছে যাব। জয় মল্লিক, আপনার কি মনে হয়? একটা লাইন বলবো, সেটা হচ্ছে এত কিছু হলো, আধার, ভোটার, রায়নার একটি রেশন কার্ড আমার হাতে আছে, দেখুন, নাম হচ্ছে মিনা বেগম, ফাদার্স নেম KKR নাইট রাইডার,
জিন্দেগিতে দেখেছেন কারোর বাবার নাম KKR নাইট রাইডার? তো এইভাবে হচ্ছে আপনার রেশন। তাহলে ব্যাপারটা ঘুরে ফিরে আপাতত শুভজিৎ সেই মুরগি আগে না ডিম আগেতে এসে ঠেকলো, কেউ আগে ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট ভুয়ো এগুলো আগে জোগাড় করে নিচ্ছে নাকি আগে আধার কার্ডটা জোগাড় করে নিচ্ছে, তারপর আমাদের দেশের ভোটার লিস্টে নাম তুলছে পাশের দেশ মানে বাংলাদেশের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও বা সেখানকার অ্যাকচুয়ালি নাগরিক বা ভোটার হওয়া সত্ত্বেও। এই তর্ক তো চলতে থাকবে, কিন্তু তার সঙ্গে তার মাঝেই আপনাদেরকে আরো একটা ব্রেকিং খবর এই মুহূর্তে দেখাবো। শুভজিৎ, রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, বিতর্কের মুখে বা সরানো হলো আইসি এবং এসডিপিওকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি, সরানো হয়েছে মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে কামরুজ্জামান মোল্লাকে। হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সন তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া। হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনিওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। তাদের রিয়াকশন করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই। অনির্বাণ, শুধু একটা বিষয় একটু জাস্ট ধরিয়ে দেওয়ার দর্শকদেরকে, যে এই রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছে 1 মাস আগে অনুরূপ ঘটনা রতুয়াতেও ঘটেছিল, তখন কিন্তু এই পুলিশ ইন্সপেক্টর ওখানেই ছিলেন, সার্কেল ইন্সপেক্টর। এবার চলে আসবো পরবর্তী খবরে। দলীয় শৃঙ্খলার জন্য রীতিমতো পাঠ পড়ানো হলো অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। কোথায়? আসলে মিটিংটা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, অর্থাৎ 21শে জুলাই কোন জেলা থেকে কত মানুষ আসবেন, কিভাবে মানুষকে নিয়ে আসা হবে, সাংগঠনিক মিটিং তৃণমূল কংগ্রেসের। সেই মিটিংয়ে বীরভূমের কোর কমিটিও এসছে। স্বাভাবিক নিয়মে সেই কোর কমিটির 2 সদস্য হিসেবে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখও এলেন, কিন্তু মিটিংয়ের আগেই একটা মিটিং হয়ে গেল। কেন? বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, আমাদের প্রতিনিধি। কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, কি ঘটলো মিটিংয়ের আগে? এই মিটিংটার ভিতরের রহস্য কি? দেখো, আলাদা করে কোনো রহস্য নয়। ফোন কাণ্ড বা কুকথা কাণ্ডের পর অনুব্রত মণ্ডল দলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হবেন, সেই জায়গা থেকে একটি আলাদা বৈঠক যে হতে পারে এমন প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশিতভাবেই বৈঠক থেকে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে তুলে নিয়ে গিয়ে এক প্রকার সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসরা বৈঠক করলেন। এবং সেখানে বৈঠকে খুব স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত কোনো ঠোস খবর এসে পৌঁছয়নি। যেটুকু এসেছে যে সম্বরণের বার্তা, নিজেদেরকে নিয়ন্ত্রণের বার্তা। কোন জায়গায় নিয়ন্ত্রণ? কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল কোর কমিটি হয়ে যাওয়ার পরেও ঠাড়ে ঠোড়ে পরস্পরকে আক্রমণ করে চলেছেন, দলকে বিড়ম্বনায় ফেলছেন। এবং সেই জায়গা থেকে অনেকেই এ প্রশ্ন তুলেছে যে ওই আইসিকে যে তিনি কুকথা বলছেন, সেই ফোনের সেই টেলিফোনিক ক্লিপ বিজেপির নেতাদের হাতে কি করে পৌঁছলো। অর্থাৎ কোথাও একটা গোষ্ঠী দ্বন্দ্ব এবং অন্তর্ঘাতের তত্ত্বও কিন্তু কেউ কেউ তুলে দিচ্ছিল। সেই জায়গা থেকে 2 জন নেতাকে নিয়েই কিন্তু চরম বার্তা দেওয়া হয়েছে 26-এর নির্বাচনের আগে। এর বেশি এখনো পর্যন্ত কিছু কোনো খবর উঠে আসেনি। তবে নিশ্চিতভাবে আমরা এই খবরটার দিকে ট্র্যাক রাখছি। আমাদের সঙ্গে থাকো সৌরভ। এই প্রসঙ্গে কাজল শেখ, শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং একটি শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য এবং নেতা, এবং ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র এবং বর্ষিয়ান নেতা তৃণমূল কংগ্রেসের। 3 জনের বক্তব্য শুনবো। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। যে কথা বলেছিলেন অনিল বাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি ওনারও হয়নি, এনারও হচ্ছে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একেবারে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে। বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজে,
সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতা হয়তো ভুল করছে, কিন্তু যিনি নেতা তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি কালকে রিয়াকশন কী হবে এটা ভেবে বলা উচিত, যেই বলুন না কেন। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। অন্তত কাজল শেখের প্রতিক্রিয়া দেখে স্পষ্ট হলো যে ওষুধ ধরেছে, ওষুধে কাজ হয়েছে, কারণ কাজল বলছেন এসব নিয়ে আর কিছু বলবো না, যা বলার দলের নেতৃত্ব বলবেন। অরূপবাবু, শেষমেশ কি তাহলে ধরে নিতে হবে যে এই আইসি যাকে এত কথা বললেন অনুব্রত মণ্ডল, ছাপার অযোগ্য, বলার অযোগ্য, শোনার অযোগ্য, এই সবটাই তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের ফল, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল? তাহলে এইভাবে ভুগতে হচ্ছে পুলিশকে, ভবিষ্যতে হবে কিনা জানি না, কারণ ফিরহাদ হাকিম বললেন যে নাকি লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। প্রথম কথা, গোষ্ঠীদ্বন্দ্ব বলতে আপনারা যেই দুই নেতার কথা বলছেন, ওই দুই নেতা এই মুহূর্তে কলকাতায় আছেন। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করুন তার নেত্রীর নাম কি, উত্তর আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখের নেত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেরই সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। অনুব্রত মণ্ডলের মন্তব্যকে দল এন্ডোর্স করে না। তফাৎটা অন্য দলের সাথে এখানেই, যখন বিনয় কুমার মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেছিলেন নন্দীগ্রামে মমতা মেধা পাটেকার গেলে মহিলা কমরেডরা দেহের বিশেষ অঙ্গ প্রদর্শন করবে, সিপিএম কখনো ভর্ৎসনাটুকুও করেনি। পার্থক্যটা এখানেই, যখন সোফিয়া কুরেশির উদ্দেশ্যে বিজেপির মন্ত্রী বলে ও জঙ্গিদের বোন, তাকে বরখাস্ত করা তো দূরের কথা, সামান্য ভর্ৎসনাটুকুও বিজেপি করার হিম্মত দেখে। পার্থক্যটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেতা দেখে দল দেখে রেয়াত করেনি। যে মন্তব্য অনুব্রত মণ্ডল করেছে সেই মন্তব্যকে দল কখনোই এন্ডোর্স করেনি। প্রথম দিনই ভর্ৎসনা করে ক্ষমা চাইতে বাধ্য করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে পুলিশি প্রসিডিং শুরু হয়েছে, জামিন অযোগ্য ধারায় তাকে সমন করা হয়েছে। বেশ চলে আসবো পরবর্তী খবরের জন্য। শুভজিৎ, আমার ধারণা তৃণমূল কংগ্রেসের ভিতরে যে কথাটা বলছিলেন কিছুক্ষণ আগেই শোভনদেব চট্টোপাধ্যায় বা ফিরহাদ হাকিম, না আসলে সকলেরই তো নেতা এবং নেত্রী এক, ফলে কাজল এবং অনুব্রতের এই দ্বন্দ্ব আপাতত দলের ভিতরে যতটাই মিটুক বা না মিটুক, বাইরে অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কাজল এবং অনুব্রত দুজনেই হাতে হাত মিলিয়ে যে 21শে জুলাই এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশেই কাজ করবেন, সেটা আজকের পর তাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুভজিৎ, একদমই এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরো একটা বড় খবর, একটা ছবি, খাতে বান্ডিল বান্ডিল টাকা রয়েছে আর টাকা গুনছেন দাপুটের তৃণমূল নেতারা। নদিয়ার রুইপুরের ভাইরাল ছবিতে তোলপাড়, টাকা ফেললেই বন দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি। অভিযোগ, এই টোপেই লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি বিক্রির ফাঁদ পেতেছিলেন পঞ্চায়েত প্রধানের ভাই এবং তার ঘনিষ্ঠরা। আমরা সেই ভাইরাল ছবিও দেখাচ্ছি অনির্বাণ এই মুহূর্তে, এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। দেখুন, খাটের ওপরে টাকা আছে বান্ডিল বান্ডিল এবং তৃণমূল কংগ্রেস নেতারা সেই টাকা গুনছেন। এই ছবি ভাইরাল হয়েছে, নদিয়ার ছবি। এবং যে অভিযোগ উঠে আসছে এই ভাইরাল ছবি দেখার পর, যে অভিযোগ তুলছেন অনেকেই, যে বিভিন্ন দপ্তরে চাকরির টোপ দিয়ে নাকি টাকা নেওয়া হয়েছিল। এই ছবি ভাইরাল ছবি। পঞ্চায়েত প্রধানের ভাই এবং তার এক ঘনিষ্ঠ ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে। 8 লাখ টাকার বিনিময়ে বন দপ্তরে চাকরি দেওয়া হবে, এমনই টোপ দেওয়া হয়েছিল। পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস এবং তার ঘনিষ্ঠ বিদেশ বিশ্বাসকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ওই সুম্বনগর গ্রামে তারক বিশ্বাস নামে এক লোক, ওনার ছেলেকে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি করে এইরকম সাজিয়ে আমাদের সঙ্গে, মানে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি দেবো এই প্রতারণ মানে ইয়ে দিয়ে আমাদের সঙ্গে 16 লাখ টাকা আমাদের দুজনের সঙ্গে নিয়েছিল। আচ্ছা। এবং সেখান থেকে আমাদের ওখানে রেখেও এসেছিল এবং ওখানে থেকে আমাদের 7 দিনকার মাঠফাট করিয়ে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং আমরা ওদের বাড়ি টাকা চাইতে গেলে আমাদের মানে দলবল নিয়ে মারার হুমকি দেয়, মার্ডার করার হুমকি দেয়। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই? উইপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস। আর কি কজনের বিরুদ্ধে অভিযোগ? তারক বিশ্বাসের ভাই বিদেশ বিশ্বাস আছে, যে ওর ছেলেকে সাজিয়ে ওখানে রেখেছে। আমাদের কিছুদিন টেলিং করে, ফেক টেলিং করিয়ে ওখানেকার লোকজনকে স্যারম্যাট সাজিয়ে আমাদেরকে এসি গাড়ি করে ঘুরিয়ে বেরিয়ে কদিন বলেছে যে তোমাদের 3 মাস টেলিংয়ের পর যে 3 মাস টেলিং হবে, তারপর তোমাদের টাকা দেওয়া হবে, ইয়ে দেওয়া হবে। তারপরে কিছুদিন পর আমরা গিয়ে দেখি এটা সব ফেক।
মহাদেব, এটা দেখলাম আমরা। আরেকটু নির্দিষ্ট করে জানতে চাইবো, ঠিক পুলিশ যে অভিযোগটা দায়ের করেছে সেখানে কোন কোন ধারা দেওয়া হয়েছে, ধারাগুলো জানার প্রয়োজন আছে। একদমই, দেখো পুরোটি ষড়যন্ত্র, অর্থাৎ 170B রয়েছে, প্রতারণা 420 রয়েছে, অর্থাৎ একাধিক এরকম ধারা রয়েছে যে ধারায় অভিযোগ দায় করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদেরকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে এবং তাদেরকে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে। তার কারণ হচ্ছে, তুমি যে টাকা নেওয়ার ছবিটা দেখাচ্ছিলে সেই ছবিটার মধ্যেই দেখো অনেকজন ব্যক্তি রয়েছে। পুলিশ বলছে এই সকল ব্যক্তিদের সকলকে এখানে দেখানো যা ঠিক নয়, কারণ এর মধ্যে অনেকেই রয়েছে অভিযুক্ত। এর মধ্যে রয়েছে রাঘব বোয়ালও, সেই রাঘব বোয়ালকে ধরতে হবে। সেই রাঘব বোয়ালকে ধরার জন্য কিন্তু তাদের যাদেরকে আদালতে পাঠিয়েছে তাদেরকে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। দেখো, তৃণমূল পঞ্চায়েতের প্রধান, তার ভাই এই ধরনের কারবার চালাচ্ছে দীর্ঘদিন ধরে, এমনটা কিন্তু অভিযোগ করতে ভয় পাচ্ছেন থানায়, মানুষ ভয় পাচ্ছেন। এই কারণে তাদেরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, কারণ তারা চাকরির নাম করে টাকা নিয়েছে, কিন্তু যখন টাকা চাইতে যাচ্ছে তখন কিন্তু তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, যদি টাকার জন্য দাবি করে তাহলে কিন্তু তাদের খুন করা হবে। অভিযোগ মাত্র দায়ী করেছে 2 ব্যক্তি যুবক। এর একটা চক্র, পুলিশ বলছে এরকম একটা চক্র তারা সাজিয়েছে। যারা বেকার যুবক রয়েছে সেই যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া আছে, কখনো বন দপ্তরের চাকরি তার নাম করে, এবং একটা রণকৌশল তৈরি করেছে তারা সুন্দরভাবে। যেই যুবকদের প্রতারিত করা হচ্ছে তাদেরকে ইমেলে তাদেরকে জয়েনিং লেটার পাঠানো হচ্ছে, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনিং করাতে। এই রাজ্যেরই বিভিন্ন প্রান্তে তাদেরকে নিয়ে গিয়ে ঘর ভাড়া করে রাখা হচ্ছে, কাউকে স্যার বানিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি হচ্ছেন প্রশিক্ষণের শিক্ষক। সেই প্রশিক্ষণের শিক্ষককে তিনিও হচ্ছেন এই তারক দাসেরই ছেলে, যার নামে ফরেস্ট দপ্তরের আইডেন্টিটি কার্ড রয়েছে, তিনি এমপ্লয়ি বলে কার্ড তৈরি করা হয়েছে, সেটাও নকল। পুলিশ বলছে সেটাও নাকি তাকে জিজ্ঞাসাবাদ করে নকল পাওয়া গেছে। তাহলে এই ধরনের নকল কারবার চালিয়ে রীতিমতো ইমেলে জয়েনিং লেটার আসল সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা ঘুষের বিনিময়ে বা টাকার বিনিময়ে এদের কারোরই ছিল না। গোটাটাই একটা ভুয়ো চক্র, ভুয়ো চাকরি, ভুয়ো আইডেন্টিটি কার্ড, ভুয়ো প্রশিক্ষণ, কিন্তু টাকাটা শুধু আসল নিয়ে নেওয়া হতো গুনে গুনে, যারা আসতো এদের কাছে বেকারদের প্রতারণা করবার জন্য। এই তো মহাদেব। একদমই, কিন্তু তার মাথার উপর কারা রয়েছে? তার মাথার উপরে রয়েছেই তো এই পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধানই তো ঘনিষ্ঠ এরা। পঞ্চায়েত প্রধানের মদতে চলছে বলে দাবি করছেন সেই যারা অভিযোগ করেছেন তারা বলছেন এই প্রধানের মদতেই তিনি শাসক দলের পঞ্চায়েত প্রধানের দায়িত্ব। দেখো, পঞ্চায়েত প্রধান তো এসছিলেন তাদেরকে নাকি ছাড়াতে, এমনটাই কিন্তু পুলিশ বলছে। থানায় গিয়েছিলেন তিনি, থানা থেকে যখনই দেখেছে TV9 বাংলাকে দেখে তিনি রীতিমতো গা ঢাকা দিয়েছে। এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, আমরা তার খোঁজে সন্ধান চালাচ্ছি। অর্থাৎ পঞ্চায়েত প্রধানের সঙ্গে কোথাও একটা যোগ তো নিশ্চিতভাবে এই চক্রে রয়েছে, শুধুমাত্রই তার ভাই তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজটা চালিয়ে যাচ্ছিলেন তা নয়। তাহলে পঞ্চায়েত প্রধান নিশ্চিতভাবে দোষীদের থানায় ছাড়াতে যেতেন না। স্বভাবতই পঞ্চায়েত প্রধান, তার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিচয়, এগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, অভিযোগ করেছেন বিরোধীরা, এবং পাল্টা সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলায় যত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মাথায় কালীঘাট রয়েছে, এবং কালীঘাটের সাথে সাথে আরও কিছু মাথারা রয়েছে। এই টাকাটা আজকে সেই মাথাদের মাধ্যমে কালীঘাটে পৌঁছচ্ছে, যার জন্যে পুলিশ প্রশাসন আজকে নীরব দর্শক। আইনের পথে চলবে, যদি কেউ ভুল করে থাকে আইনের পথে চলবে। আমি চেয়ারম্যান, কিন্তু আমাকে আমি এই লোকটাকে তো চিনি না। সবাই আছে পার্টির লোক, এখন সবাইকে তো পার্সোনালি চেনা মুশকিল। পার্টিতে থাকতেই পারে, কিন্তু কেউ যদি অন্যায় করে তার দায় আমি কি নিতে পারি? 650 ফুট ওপরে ওঠার পর আচমকাই কেন ভেঙে পড়ল বিমান? ব্ল্যাক বক্সে কি রহস্য লুকিয়ে আছে? সব দিক খতিয়ে দেখা হবে। সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। Taking utmost seriousness of the incident, the Aircraft Accident Investigation Bureau immediately mobilized, and the GO team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site to start the investigation process. Recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. আর এরই মধ্যে মেডিকেল হোস্টেলে বিমানের ভেঙে পড়া অংশ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ক্রেন এনে অভিশপ্ত বিমানের পিছনের অংশ সরানোর চেষ্টা হচ্ছে।
বিল্ডিং এর ছাদে এখনো আটকে বিমানের পিছনের দিকের অংশ। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ঠিক হাতের বাঁদিকে যে জায়গা, যে গাছ দেখা যাচ্ছে, ঠিক তার ওপারে 1 কিলোমিটার দূরে রয়েছে এয়ারপোর্ট। সেখানে রানওয়ে থেকে উড়ান নেয় এই বিমান এবং তারপরে এই ড্রিম লাইনার এয়ার ইন্ডিয়ার বিমান যখন উড়ে আসে তার ঠিক পরেই এখানে আমাদের সামনে যে গাছ রয়েছে, এই গাছের উপরের অংশ ভাঙতে ভাঙতে এগিয়ে যায়। অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যে ছাদের ওপর, সেখান থেকে এই গাছের ওপরের অংশের উচ্চতা 20 ফুটের কিছুটা বেশি হতে পারে। অর্থাৎ স্বাভাবিক চোখে, খোলা চোখে তাই মনে হচ্ছে। আর এখান থেকে যদি আরও 100-150 মিটার এগোনো যায় তাহলে দেখা যাচ্ছে যে বিমানের পিছনের অংশ ভেঙে বাড়ির মধ্যে হস্টেলের ছাদের ওপর এখনও আটকে পড়ে রয়েছে এবং ছাদ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এই অংশকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে তদন্ত হচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে এই যে অক্ষত শেষ অংশ তা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই কিন্তু তদন্তকারীরা মনে করছে। আমরা বারবার ধরে বলছি যে বিমানের পিছনের দিকের অংশেই ব্ল্যাক বক্স থাকতো, আপাতভাবে এফডিআর উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা সম্ভব হয়নি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিমানের যে পিছনের অংশ, সেই পিছনের অংশ যখন অক্ষত রয়েছে তখন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরো, ফরেনসিক টিম তাদের তদন্তের ক্ষেত্রে এই পিছনের অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যে গাছগুলি দেখতে পাচ্ছি সামনে, সেই গাছগুলি এক এক করে ভাঙতে ভাঙতে গিয়েছে আর তারপরে এই পিছনের অংশ আটকে পড়েছে এখানে। আর তার পরবর্তী ক্ষেত্রে সামনের অংশ প্রচণ্ড গতির কারণে তীব্রতা এগিয়ে গিয়েছে সামনের দিকে এবং যেহেতু 1.5 লক্ষ লিটার ফুয়েল ছিল, তা ভয়ঙ্কর বিস্ফোরণের পর অগ্নিকুণ্ডের বিরাট বড় বেলুনে পরিণত হয়। আর তারপরে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ছবি আমরা দেখছি, ঝলসে যাওয়া মানুষের মৃতদেহ যাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই তদন্ত আগামী দিনে কোন দিকে এগোয় আমাদের নজর থাকবে এবং সেই নজরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিমানের এই পিছনের অংশ, যে জায়গার ছবি আমরা দেখাচ্ছি। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এদিকে TV9 বাংলার মুখোমুখি বিমান দুর্ঘটনার পর প্রথম ঘটনাস্থলে পৌঁছানো প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার পর 108 নম্বরে ফোন করে প্রথম পুলিশকে খবর দিয়েছিলেন তিনি। TV9 বাংলাকে জানিয়েছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। आप ही वो आदमी हो जिन्होंने फर्स्ट उधर पहुंचा था, फर्स्ट इन्फॉर्म किया था पुलिस को? हाँ, 108 को अपडेट मैम नहीं करा था। ब्लास्ट हुआ, जैसे वीडियो स्टार्ट होगा ना तो आपको ब्लास्ट का वॉइस सुनाई देगा। उससे पहले भी और एक ब्लास्ट हो चुका था, हम लोग आगे तक जा चुके थे, लेकिन जैसे ही ब्लास्ट हुआ तो हम वापस आ गए थे। हम ट्राई कर रहे थे आगे जाने की, बट क्या है कि विजुअल्स इतने से कि कोई रेस्क्यू नहीं आया था, कुछ अवेलेबल नहीं था उस समय तक, और सबसे पहले हम ही पहुंचे थे। तो हमने जितना हो सका उन लोगों को हेल्प करने की कोशिश करी और वहाँ पर आगे जाके देखने की कोशिश भी करी, लेकिन जैसे ही हम थोड़ा आगे गए ना तो देखा तो प्लेन का क्रैश मलबा पड़ा हुआ था, तो उससे थोड़ा अंदाज़ा लगा कि कुछ बड़ा हादसा हुआ है। साउंड इफेक्ट नहीं था, बट बर्निंग पावरफुल था। हमको 4 बंदे दिख रहे थे, तो हमको ऐसा लगा वो भी देखने आए, लेकिन जैसे हम करीब गए तो हमको पता चला वो पूरी तरह के जल गए थे। अच्छा। उनकी बॉडी में चमड़ी होती है सारी गिर गई थी, उठने की हालत में नहीं थे। लेकिन फिर क्या किया, फिर हम लोगों ने चल के आ रहा था क्या? हाँ, चल के आ रहे थे। 2 लोग लेट गए थे, 3 लोग चल के आ रहे थे। वो लोग भी अंदर के लोग नहीं थे, वो बाइक लेकर आ रहे थे और आग ने उनको कैचअप कर लिया। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।